এক জামানার কথা। একটা খুব বড় এবং সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল রামপুর। এই রাজ্যে উঁচু উঁচু প্রাসাদ, বড় বড় বাজার এবং ধনী বণিকরা থাকত। এই বণিকদের মধ্যে সবচেয়ে ধনী এবং সবচেয়ে খিটখিটে ছিল শেরসিংহ। তার প্রাসাদটা এত বড় ছিল যে পুরো রাজ্যে তার থেকে বড় কোনো ভবন ছিল না। প্রাসাদের দেওয়াল মোটা পাথর দিয়ে তৈরি ছিল এবং ছাদে সোনার কলস চকচক করত। শেরসিংহের প্রাসাদের ভিতরের দৃশ্য খুব জাঁকজমকপূর্ণ ছিল। বড় বড় ঘরে রেশমি পর্দা ঝুলে থাকত। মেঝেতে দামি কার্পেট বিছানো থাকত, যা দূর দেশ থেকে আনানো হতো। দেয়ালে রাজা এবং রানীর ছবি লাগানো থাকত। ঘরের মাঝখানে নকশা করা কাঠের একটা বড় সোফা রাখা থাকত, যার উপর মখমলের কাপড় বিছানো থাকত। প্রত্যেক ঘরে সুগন্ধি ফুলের গুচ্ছ রাখা হতো, যার সুবাস পুরো প্রাসাদে ছড়িয়ে থাকত। এক সকালের কথা। সূর্যের হালকা রোদ জানালার পর্দা দিয়ে ছেঁকে ভিতরে আসছিল। সেই সময় প্রাসাদের এক নোকরানি জমিলা বিবি তার হাতে পাখা নিয়ে ঘর পরিষ্কার করছিল। সে এত পরিশ্রম করে কাজে লেগেছিল যে তাকে পায়ের শব্দও শোনা যায়নি। তখনই হঠাৎ দরজা খোলার শব্দ হলো এবং ভিতরে শেরসিংহ এলো। শেরসিংহ লম্বা এবং মজবুত শরীরের মানুষ ছিল। তার চওড়া কাঁধ এবং শক্তিশালী বাহু দেখে যে কেউ ভয় পেয়ে যেত। সে তার লম্বা দাড়ি এবং গোঁফ সবসময় পরিষ্কার রাখত। তার চোখ তীক্ষ্ণ এবং মুখ গম্ভীর থাকত। সে ঘরে ঢুকল, তাহলে তার নজর সোজা জমিলা বিবির উপর পড়ল। এক পলকের জন্য তার মুখে অসন্তোষ ঝলকল, কিন্তু তারপর সে সামলে নিল। জমিলা বিবি ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি পাখাটা একপাশে রেখে তার ওড়নাটা ঠিক করে সোজা দাঁড়িয়ে গেল। সে সালাম করতে যাচ্ছিল যে ভয়ে বলে উঠল, মালিক, ক্ষমা করুন, আমাকে বলা হয়েছিল যে আপনি রাতে আসবেন, তাই আমি এখন পরিষ্কার করতে এসেছিলাম। তার কণ্ঠ কাঁপছিল। হৃদয় এত জোরে ধড়কছিল যে মনে হচ্ছিল বাইরে বেরিয়ে যাবে। তাকে এই প্রাসাদে কাজ করতে বেশি দিন হয়নি এবং শেরসিংহের নাম শুনেই তার রোমকূপ খাড়া হয়ে যেত। শেরসিংহ শান্ত করে বলল, জমিলা আম্মা, আমি তোমাকে কিছু বলেছি যে তুমি এত ভয় পাচ্ছ? আমিও মানুষ, কোনো বন্য প্রাণী তো নই যে তুমি এত ঘাবড়ে গেলে। জমিলা বিবি এক পলকের জন্য মাথা তুলে দেখল, কিন্তু তারপর নজর নামিয়ে নিল। সে কিছু বলতে যাচ্ছিল যে আগেই সে ধীরে বলল, মালিক, এখানে সবাই বলে যে আপনি খুব রাগী। আমি তো আপনাকে বেশি জানি না, আমাকে তো শুধু আপনার নামই বলা হয়েছিল, এবং বিস্ময়ের কথা যে আপনি আমার নামও জানেন। আমার তো কোনো আশা ছিল না। শেরসিংহ চলতে চলতে সোফায় বসল এবং তার আঙুল দিয়ে টেবিলে হালকা টোকা দিতে দিতে বলল, আমি প্রত্যেক নৌকরকে জানি। যদি তোমার কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলো, আমি তোমার সাহায্য করার পুরো চেষ্টা করব। আসলে সে এমন কখনো ছিল না। প্রত্যেক নৌকরকে সে খুব কঠোরতার সাথে রাখত। কিন্তু এখানে কথা অন্য ছিল। জমিলা বিবির সাথে সে চাইলেও খারাপ করে কথা বলতে পারত না। জমিলা বিবি মাথা হেলাল। তার মুখে লজ্জা এবং কৃতজ্ঞতার মিশ্রিত ভাব ছিল। সে মাথা নামিয়ে সম্মানের সাথে বলল, আপনার সবসময় কৃতজ্ঞ থাকব, আপনি আমাকে এত সম্মান দিয়েছেন। সে ঘর থেকে যেতে চাইছিল, কিন্তু বুঝতে পারছিল না যে কিভাবে জিজ্ঞাসা করবে। এখনও সে কিছু বলতে যাচ্ছিল যে শেরসিংহ তাকে দেখতে দেখতে খুব গম্ভীর অন্দাজে বলল, একটা কথা বলো, তোমার যুবতী মেয়ে আছে না? অন্দাজ এমন ছিল যেন কোনো সাধারণ কথা হচ্ছে, কিন্তু চোখের চমক স্পষ্ট বলছিল যে এই বিষয় থেকে বড় কোনো অন্য কথা নেই। সে চমকে উঠল এবং তৎক্ষণাৎ বলল, জি, একটা মেয়ে আছে। তার কথা শুনতেই শেরসিংহ তৎক্ষণাৎ বলল, তাহলে তুমি তোমার মেয়েকে কাজ করতে দাও না কেন? সে তো এখন বড় হয়ে গেছে। কোনো ভালো জায়গায় কাজ করতে পাঠাও এবং নিজে ঘরে আরাম করে থাকো। জমিলা বিবি গভীর শ্বাস নিল এবং বলল, মালিক, আমার স্বামী মারা গেছে, ছেলে নেই, কিন্তু মেয়েকে আমি খুব আদর করে পালিয়েছি। আমি চাই না যে সেও আমার মতো লোকদের প্রাসাদে চাকরি করুক। আমার তো শুধু এই দোয়া যে হয় তার বিয়ে কোনো ভালো ঘরে হয়ে যাক, না হয় কোনো বড় বণিকের কাছে ভালো কাজ মিলে যাক। এর থেকে বেশি কিছু চাইনি আমি। সে কাজের জন্য জায়গায় জায়গায় যাচ্ছে, কিন্তু কিছু মিলছে না। এখন আমি চাই না যে সে লোকদের প্রাসাদে কাজ করুক, তাই আমি তাকে ঘরে বসিয়ে রেখেছি। তার কণ্ঠে এক মায়ের দুর্বলতা ছিল এবং দোয়ার উষ্ণতা ছিল। শেরসিংহ মনোযোগ দিয়ে তার কথা শুনল, তারপর ঠান্ডা অন্দাজে বলল, নাম কি তোমার মেয়ের? জমিলা বিবি বলল, গুলনার। এটা বলতে বলতে তার ঠোঁটে হালকা একটা হাসি এলো, যেন মেয়ের নাম নিতেই হৃদয়ের স্বস্তি মিলেছে। এবং কেন না হোক, সে এত সুন্দর এবং সুন্দর ছিল যে কেউ তাকে দেখে হৃদয় হারিয়ে ফেলত। শেরসিংহ এক পলক থেমে সিদ্ধান্তের আন্দাজে বলল, ঠিক আছে, তুমি কাল সকালে তাকে আমার দোকানে পাঠিয়ে দিও। আমার একটা সাহায্যকারীর প্রয়োজন আছে। যদি সে যোগ্য হয় তাহলে আমি কাজ দেব। এবং তুমি এই বয়সে কাজ করছো, ভালো হবে এখন আরাম করো। তাকে বলো সময় মতো আসুক, কারণ সময়ের পাবন্দি না করা লোক আমাকে পছন্দ নয়।
জমিলা বিবির চোখ খুশিতে চকচক করে উঠল। সে প্রায় কাপা কণ্ঠে বলল, মালিক, আপনি সত্যি বলছেন? খোদা আপনাকে খুশি রাখুক। আমার মেয়ের জন্য এই সুযোগ তো আমার স্বপ্ন থেকেও বড়। আমি অনেকবার আপনার সাথে কথা বলার সাহস করেছি, কিন্তু ভয় পেয়ে যেতাম। আমি আপনার সব সময় কৃতজ্ঞ থাকব। শেরসিংহ হালকা হাসির সাথে মাথা হেলাল এবং তার পকেট থেকে একটা ছোট্ট চিঠি বার করে তার দিকে বাড়িয়ে দিল। এটা আমার নিশানি। সকালে এটার সাথে এসো, বা শুধু তাকে পাঠিয়ে দিও। জমিলা বিবি দু হাতে সেই চিঠি নিল, যেন কোনো দামি জিনিস সামলাচ্ছে। সে হৃদয়ে হৃদয়ে দোয়া পড়তে থাকল এবং তারপর তাড়াতাড়ি সালাম করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু জমিলা বিবির পায়ের চালে সেই হালকা খুশি এবং স্বস্তি ছিল, যা বছরের পরিশ্রম এবং দোয়ার পর প্রথমবার নসিব হয়েছিল। সময় কখনো থামেনি এবং কখনো থামতে পারবে না। রাতের নীরবতায় শেরসিংহের প্রাসাদ থেকে দূর জমিলা বিবির ছোট ঘর নীরবতায় ডুবেছিল। বাইরে গলিতে জ্বলা মশালের অস্পষ্ট আলো ঘরের জানালা দিয়ে ভিতরে আসছিল। ঘরে জমিলা বিবির কণ্ঠ এবং গুলনারের পায়ের শব্দ গুঞ্জরিত হচ্ছিল। গুলনারের মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ঘরের দিক ওদিক চক্কর দিচ্ছিল। কখনো খাটের কাছে আসত, কখনো জানালায় থেমে হাত বাঁধত, তারপর ঘুরে আবার চলতে লাগত। অবশেষে তীক্ষ্ণ লহজায় বলল, আম্মা, আপনার কি প্রয়োজন ছিল সুপারিশ করার? আপনি জানেন, সুপারিশে পাওয়া কাজ মানুষকে শুধু অপমান দেয়। সেখানে গিয়ে আমাকে তাদের খোশামত করতে হবে। প্রত্যেক কথায় হ্যাঁ হুজুর বলতে হবে। আমি নিজে কাজ খুঁজছিলাম, আপনি কেন তাদের বললেন? সে সত্যি অবুঝ ছিল। প্রত্যেক দামি পলককে এভাবে নষ্ট করত যেন জীবন কোনো মজাক। জমিলা বিবি গভীর শ্বাস নিল এবং খাটের কোণে বসে তার মেয়েকে মনোযোগ দিয়ে দেখল। তারপর ক্লান্ত কিন্তু কঠোর লহজায় বলল, গুলনার, তোমার উচিত যে তাদের উপকার মেনে নাও, তাদের ধন্যবাদ দাও। উপর থেকে তুমি উল্টোসোজা কথা বলছ। খুব কাজচোর হয়ে গেছো তুমি। তোমার বয়সের মেয়েরা মায়েদের কত স্বস্তি দেয়, এবং এক তুমি আছো। আমার এত পরিশ্রমের পরও তোমার কাছে মা দেখা যায় না? তোমাকে কত কষ্টের পর আমি বড় করেছি। গুলনার তার বড় বড় চোখ আরও খুলে মাকে ঘুরিয়ে দেখল। আম্মা, ফালতু কথা বলো না, এবং আপনি এভাবে কিভাবে আমাকে কাজচোর বলতে পারেন? আমি কত জায়গায় কাজ চাইতে গিয়েছি, কিন্তু প্রত্যেকবার আপনি নিজে কোনো না কোনো দোষ বার করেন। কখনো বলেন এই জায়গা দূরে, কখনো বলেন এখানের লোক ভালো নয়। এখন আপনি নিজে বলো, আমি কি করব? এবং ওপর থেকে আপনি আমাকে জোর করে সেই শেরসিংহর কাছে পাঠাতে চান? সবাই বলে সে খুব রাগী, অকারণে অপমান করবে। আমাকে সেখানে যেতে হবে না। জমিলা বিবি তার ওড়নার পাল্লু শক্ত করে মরাতে মরাতে বলল, উল্টো কথা বলে আমার মাথা খারাপ করো না। আমি মেনে নিয়ে এই কাজ সুপারিশ থেকে, কিন্তু এটাও তো ভাবো যে আমি কোনো টাকা দিয়েছি না, ঘুষ দিয়েছি না, মিথ্যে বলেছি। শুধু তাদের কাছে অনুরোধ করেছি, এবং তারা নিজে তোমার জন্য সুযোগ দিয়েছেন। তারা নিজের ইচ্ছায় তোমাকে ডেকেছেন। এখন তুমি যাও। যদি তুমি সত্যি যোগ্য হও, তাহলে কাজ তোমার। গুলনার মুখ ফুলাল, দুহাত কোমরে রেখে এবং হালকা তিরস্কার ভরা হাসির সাথে বলল, হ্যাঁ, জানি না আম্মা, না জানি সে কি ধরনের কাজ দেবে। সে আর কিছু বলতে যাচ্ছিল যে আগেই জমিলা বিবি বলল, কষ্টে নয়, ভালো পথে লাগাচ্ছি। আমি আমার পুরো জীবন চাকরিতে কাটিয়ে দিয়েছি, কিন্তু তোমার জন্য চাই যে সম্মান এবং স্বস্তির পথ তৈরি হোক। মালিকের দোকান খুব বড়, সেখানে খুব লোক কাজ করে। যদি তুমিও সেখানে কাজ করো, তাহলে এতে কোনো খারাপই নেই। গুলনার ক্লান্ত অন্দাজে দেওয়াল থেকে ঠেক লাগালো এবং আস্তে কণ্ঠে বলল, কিন্তু আমার ভয় লাগে আম্মা। যদি সব সত্যি বলে যে শেরসিংহ রাগী, যদি সে সত্যি অপমান করে। আপনি ভালো করে জানেন আমাকে লোকদের কঠোর ব্যবহার ভালো লাগে না। তাহলে আমি কি করব? জমিলা বিবি নরম লহজায় বলল, মেয়ে অপমান পরিশ্রম থেকে আসে না। মানুষ যখন হার মেনে নেয় তখন আসে। তুমি শুধু তোমার সম্মান এবং যোগ্যতা দিয়ে এগিয়ে যাও, বাকি রব মালিক। গুলনর এক পলক মায়ের চোখে তাকালো, তারপর মুখ অন্যদিকে ঘুরিয়ে অসন্তোষের সাথে বলল, আপনি সবসময় তোমার কথা কি সত্যি প্রমাণ করেন? বাস, এখন আমাকে কিছু শুনতে হবে না, আমি যাচ্ছি আমার ঘরে। এটা বলে সে দ্রুত তার ঘরে চলে গেল এবং দরজা জোরে বন্ধ করে দিল। ঘরে নীরবতায় দরজার শব্দ দেরি পর্যন্ত গুঞ্জরিত হল। জুমিলা বিবি পিছন থেকে হাত তুলে মাথায় মারল এবং আস্তে বড়বড়ালো, হায় রব্বা, এই মেয়ে কখনো শুধরবে না। না জানি কবে বুদ্ধি আসবে এটাকে। সময় ধীরে ধীরে চলছিল। পরের সকালে সূর্য পুরো চমকের সাথে উঠল। শেরসিংহের দোকান রাজ্যের মাঝখানের বাজারে ছিল। এটা কোনো সাধারণ দোকান ছিল না, বরং একটা বড় ব্যবসার ঠিকানা ছিল। দোতলা ভবন ছিল, যার নিচের তলায় শস্য এবং কাপড়ের বিক্রি হতো, এবং ওপরের তলায় শেরসিং তার ব্যবসার হিসাব রাখত। ওপরের তলায় একটা বড় ঘর ছিল, যাকে শেরসিং তার অফিস বানিয়েছিল। ঘরে কাঠে বড় বড় আলমারি ছিল, যাতে হিসাবের বই এবং কাগজ রাখা থাকত।
মাঝখানে একটা মজবুত কাঠের টেবিল ছিল যার ওপর কালির দোয়াত এবং কলম রাখা থাকত। শের সিং তার বদিযুক্ত আসনে অর্ধেক ঝুঁকে দ্রুত কাগজে সই করছিল। কয়েক পলক পর তার কলমের গতি থামল, যেন কোনো চিন্তা হঠাৎ মাথাকে তার নিয়ন্ত্রণে নিয়েছে। সে আসনে সোজা হল, গভীর শ্বাস নিল এবং জোরে কণ্ঠ দিল, হৃদয়ব, আমার কাছে এসো এখন। অন্দাজ একদম সোজা ছিল। অন্যদিক থেকে শুধু একটা ছোট কণ্ঠ এলো, জি মালিক, এবং কয়েক মুহূর্তে দরজা খুলল এবং হরদেব ভিতরে এলো। হরদেব শের সিংয়ের প্রধান মুনিম ছিল, যে পুরো ব্যবসার হিসাব রাখত। মাঝারি বয়সের পরিষ্কার কাপড়ে মাথায় হালকা ঘাম এবং হাত জোড়া করে ঝুঁকে অভিবাদন পড়ল, প্রণাম মালিক। শের সিং ঠান্ডা নজরে তাকে দেখল এবং সোজা প্রশ্ন করল, কোনো মেয়ে এসছে? পাতলা, কম বয়সের, ওড়নায়, অন্দাজ সাধারণ ছিল, কিন্তু যদি কেউ মনোযোগ দিয়ে দেখত তাহলে জানা যেত যে তার মুখে কত রং এসছে। হৃদয়ব চোখের পাতা ঝাপসালো এবং বিস্মিত অন্দাজে মাথা না করে হেলালো, না মালিক, এখনো কেউ আসেনি। কেন? কাউকে আসতে হবে? আজ পর্যন্ত শের সিং কখনো কোনো মেয়ের জন্য এমন প্রশ্ন করেনি, তাই বিস্ময় যথাযথ ছিল। শের সিং আসনে পিছনে ঠ্যাক লাগাল এবং 2 আঙুলে কোনপটি চাপল, তারপর আসতে বলল, হ্যাঁ, একটা মেয়ে আসবে, গুলনার নাম। যতক্ষণ সে এখানে আসবে তাকে সোজা আমার কাছে নিয়ে এসো, কোথাও থামানোর প্রয়োজন নেই, আমি নিজে তাকে ডেকেছি। হৃদয়ব তৎক্ষণাৎ কাগজ বার করল এবং কিছু লিখতে লিখতে মাথা হেলালো, জি মালিক, ঠিক আছে। আর কোনো আদেশ? শের সিংহের লহজা একদম কঠোর হলো, হ্যাঁ, এবং বিশেষ করে এই ঘোষণা করে দিও, দোকানে কোনো ছেলে তার কাছে নজর আসবে না। যদি আমার কারো অকারণে সেখানে খড়ে থাকা নজরে পড়ে তাহলে আমি কাজ থেকে বার করে দেওয়ায় এক পলক লাগাবো না। আমি কোনো ধরনের অশ্লীলতা বরদাস্ত করব না। হৃদয়ব হালকা হাসির সাথে বলল, জি মালিক, আমি পুরো সাহায্য করব। আর কোনো আদেশ? শের সিংহের চোখ আরও কঠোর হয়ে গেল, হ্যাঁ, এবং বিশেষ করে এই ঘোষণা করে দিও, দোকানে কোনো ছেলে তার কাছে নজর আসবে না। যদি আমার কারো অকারণে সেখানে খড়ে থাকা নজরে পড়ে তাহলে আমি কাজ থেকে বার করে দেওয়ায় এক পলক লাগাবো না। আমি কোনো ধরনের অশ্লীলতা বরদাস্ত করব না। বিশেষ করে তার সাথে হৃদয়ব কিছু ইতস্তত করে বলল, মালিক, যদি সে সাহায্যকারী হয় তাহলে স্পষ্ট যে কাজ করা লোকদের তার কাছে আসতে হবে, হিসেবের জন্য এবং আপনার সাথে কথা বলার জন্য। শের সিংহ টেবিলে জোরে হাত মারল, ঘরে গুঞ্জন তৈরি হল। হৃদয়ব, আমি বলে দিয়েছি এবং বাস, কোনো বিতর্ক নয়। কাজ করা লোকদের যদি কাজ হয় তাহলে সে সোজা তোমার কাছে আসুক, তারপর তুমি দেখবে তার কাছে কোনো ছেলে নজর আসবে না। এটা আমার সিদ্ধান্ত। এ থেকে কিভাবে কাজ নেওয়া হবে এটা আমার বিষয়, তোমার বা দোকানের লোকদের নয়। যে আদেশ আমি দিচ্ছি তোমাকে এবং সবাইকে তার পালন করতে হবে, বোঝা গেছে? হৃদয়বের মুখের রং উড়ে গিয়েছিল। সে সোজা দাঁড়িয়ে গেল এবং তাড়াতাড়ি বলল, জি মালিক জি, একদম যেমন আপনি আদেশ দেবেন। তাকে ভালো করে মালুম ছিল যে যদি এখানে সে অকারণে উল্টো কথা করবে তাহলে কাজ থেকে বার করে দেওয়া হবে। তাই সে তার লাহজা এবং তার প্রত্যেক আন্দাজ ঠিক রেখে কথা বলছিল। শের সিংহ হাতের ইশারা করে বলল, এখন যাও এবং এখনই সব করে দাও। জি মালিক। হৃদয়ব মাথা নামিয়ে তাড়াতাড়ি অভিবাদন করল এবং প্রায় দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর শের সিংহ গভীর শ্বাস নিল, মাথায় হাত ফেরাল এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, কিন্তু চোখে এখনও সেই কঠোরতা এবং ভিতরে ভিতরে কোনো অদৃশ্য ইরাদার ঝলক বাকি ছিল। সময় আরও দ্রুত চলছিল। দিনের দুপুরের 12টা বেজে গেছে। তাকে সেই সময় দোকানে থাকা উচিত ছিল, কিন্তু সে মজা করে ঘুমাচ্ছিল। জমিলা বিবি পায়ের শব্দ ঘরে গুঞ্জরিত হচ্ছিল। সে বড়বড়াতে গুলনারের ঘরের দিকে এগিয়ে গেল, হাত দিয়ে কোমর চেপে, যেন ক্লান্তি এবং রাগ একসাথে তাকে ঘিরে রেখেছে। দরজা একটু ধাক্কা দিল, তাহলে ভিতরে অন্ধকার ছিল। পুরানো পাখা জাতীয় কোনো জিনিস ছিল না। ঘরে গরম ছিল এবং গুলনারের হালকা শ্বাস শোনা যাচ্ছিল। সে চাদরে জড়িয়ে গভীর ঘুম ঘুমাচ্ছিল, যেন দুনিয়ার প্রত্যেক চিন্তা থেকে মুক্ত। কিন্তু সে এখন মুক্ত থাকতে পারে না, কারণ সিদ্ধান্ত হয়ে গেছে। জমিলা বিবি দরজার কাছে দাঁড়িয়ে রাগ করে বলল, দেখো এর মজা, দিন চড়ে এসেছে কিন্তু এই মেয়ে এখনও ঘুমাচ্ছে, যদিও জানে আজ তাকে যেতে হবে। কি হবে এই মেয়ের? এত কষ্টে এত ভালো কাজ মিলেছে, কিন্তু এটাকে তো একটু চিন্তা নেই, আমার স্বাস্থ্যেরও খেয়াল নেই। মানুষকে যখন ভালো কাজ মেলে তাহলে তৎক্ষণাৎ গলায় লাগিয়ে নেওয়া উচিত, কিন্তু আমার মেয়ে, হায় খোদা, এটা তো শুধু আমাকে চিন্তায় ফেলার জন্য জন্মেছে। সে দ্রুত তার বিছানার কাছে পৌঁছল এবং ঝটকায় তার মুখ থেকে চাদর টেনে নিল। উঠো গুলনার, কেন মাকে বিরক্ত করো? আমি বড় মালিকের সাথে কথা বলেছি, এখন যদি তুমি না যাও তাহলে আমার কাজও চলে যাবে। সে তোমার দোকানে অপেক্ষা করছে। তুমি কেন আমার সম্মানকে দামে লাগাতে তুলে ধরেছ? ঘরে এত চিন্তা আছে, কিন্তু এই মেয়েকে কোনো বোঝা নেই। গুলনার অস্বস্তিতে পাশ ফিরল এবং চোখ মোলে ঝাঁঝালো করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো রাজকন্যা না, এবং আমার রাজপুত্র সেখানে বসে আমার অপেক্ষা করছে।
ফালতু কথা বলো না আম্মি, আমাকে সুপারিশের কাজ করতে হবে না। আমি নিজের দমে কিছু হতে চাই। লোকেরা আমার মজা উড়াবে যে মা সুপারিশ করে কাজ দিয়েছে। আমি এত পরিশ্রম এটা শোনার জন্য করিনি। আমি রাতে আপনাকে আমার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছিলাম যে আমি তাদের কাছে কোনো দামে কাজের জন্য যাব না। এই কথা আবার আপনাকে কেন বোঝা যাচ্ছে না? জমিলা বিবি দুহাত কোমরে রেখে দ্রুত লাহাজায় বলল, কেউ কাউকে কিছু বলবে না। তুমি কেন এত উল্টো সোজা ভাবো? উঠো, নয়তো আমি তোমার সাথে কথা বলবো না। আমার শুধু এই দুঃখ যে আমি আমার যৌবন কাজ করে করে কাটিয়ে দিয়েছি। চাই যে তোমার ভালো জায়গায় কাজ হোক, যাতে দাহেজ জোড়া যায় এবং তোমাকে সম্মানের সাথে বিদায় করা যায়। আমার অবস্থায় দয়া করো মেয়ে, মুখ বুড়োতে এখন এত সাহস নেই যে লোকদের ঘরে কাজ করি। কিছু তো মায়ের খেয়াল করো। গুলনার চাদর ছেড়ে এক ঝটকায় উঠে বসল। চুল ছড়িয়েছিল, চোখে রাগ এবং ক্লান্তি দুটোই দেখা যাচ্ছিল। সে মাকে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আপনি সবসময় আমাকে দমিয়ে রাখেন আম্মি, কখনো নিজের স্বাস্থ্যের রোনা, কখনো দাহেজের বাহানা। আপনি ভালো নন, আপনি শুধু আমাকে দমানো জানেন। সে সত্যি ঝাঁঝালো হয়ে গিয়েছিল। সে দ্রুত বিছানা থেকে উঠল এবং জোরে পা মারতে মারতে ঘরের এক কোণে রাখা জলের কলসির দিকে চলে গেল। সে মুখ ধুল এবং রাগে দরজা ধাম করে বন্ধ করল। তাহলে ঘরে এক পলকে নীরবতা ছেয়ে গেল। জমিলা বিবি অসহায়তার সাথে উপরের দিকে দেখল, তারপর গভীর শ্বাস নিয়ে ওড়নার পাল্লু মাথায় রাখল। সে ধীরে বড়বড়ালো, চাই যত রাগ করুক, দোকান অবশ্যই যাবে। আমার রব আমাকে লজ্জিত করবে না। তার মুখে ক্লান্তির সাথে সাথে একটা স্বস্তি উঠে এসেছিল, যেন হৃদয় মেনে নিয়েছে যে মেয়ে লক্ষ্য ইনকার করুক, কিন্তু মায়ের কথা বাতিল করবে না। শের সিংয়ের ব্যবসার বড় ভবন বাজারের মাঝখানে চকচক করছিল। বড় দরজায় পাহারাদার দাঁড়িয়েছিল এবং ভিতরে ঢুকতেই ব্যবসার পরিবেশের গাম্ভীর্য মানুষের পা থামিয়ে দিত। গুলনার যতক্ষণ বড় দরজায় পা রাখল, হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল। কালো ওড়নায় তার থলের পট্টি মজবুত করে ধরে সে ভিতরে এলো। সে না চাইতেও জমিলা বিবির কথা মানতে রাজি হয়ে গিয়েছিল। বড় হলে নিচে বড় বড় লোক এবং ব্যবসার জিনিসের স্তূপ লাগানো ছিল। দিয়ের আলো এবং কাজ করা লোকদের দ্রুত চাল তাকে আরও ঘাবড়াহাটে ফেলছিল। নজর যতক্ষণ সামনে বসা একটা মানুষের ওপর পড়ল, গুলনার চাদর সামলে নিল। সেই মানুষ হিসাবের বইয়ে কিছু লিখছিল। গুলনার ধীরে পায়ে সামনে এগিয়ে গেল। হৃদয়ের ধড়কন নিয়ন্ত্রণের বাইরে ছিল। সে এর আগেও অনেক জায়গায় কাজ চাইতে গিয়েছিল, কিন্তু আজকের আগে এত বড় জায়গায় কখনো যায়নি। সে লহজা নিয়ন্ত্রণে রেখে বলল, নমস্তে, আমার নাম গুলনার, আমাকে ডাকা হয়েছে, আমি কি ভিতরে যেতে পারি? সেই মানুষ মাথা তুলে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। চোখে বিস্ময় এবং হাসির ঝলক ছিল। ঠোঁটে মজা বা হাসি উঠল। তোমার মতো মেয়েদের এখানে কেন ডাকা হবে? সে অহংকার করে বলল। গুলনার গভীর শ্বাস নিল, ধৈর্য করল এবং নরমতা কিন্তু সম্মানের সাথে উত্তর দিল, কাজের জন্য ডেকেছে শের সিংজি, আপনি তাদের জিজ্ঞাসা করুন যাতে আমি যেতে পারি। আমার সাথে ফালতু কথা বলো না। সেই মানুষ হালকা হাসি চাপল, কণ্ঠে মজা স্পষ্ট ছিল। দেখো বোনজি, এটা কোনো সাধারণ দোকান নয় যেখানে আপনি এভাবে দাঁড়িয়ে মালিকের নাম নেবেন এবং ভিতরে চলে যাবেন। এটা শের সিংয়ের ব্যবসা। এখানে আসার জন্য খুব পরিশ্রম করতে হয় এবং শের সিংয়ের সাথে দেখা সেটা তো খুব কষ্টে হয়। ভালো যে আপনি ফিরে যান, আমার এবং নিজের সময় নষ্ট করো না। গুলনারের ঠোঁট কষা হয়ে গেল, কিন্তু চোখে চমক এলো। সে সামলে সোজা দাঁড়িয়ে হলো এবং ধীরে কিন্তু মজবুত লহজায় বলল, ভাই সাহেব, আপনি আমার কথা শুনুন। কাউকে তার কাপড় থেকে বিচার করা উচিত নয়। আপনি এত বড় জায়গায় বসে আছেন, কিন্তু আপনার মধ্যে ভদ্রতা একদম নেই। নিশ্চয়ই আমি ঢাকা কাপড় পরেছি, কিন্তু শিষ্টাচার এবং সম্মানের বিষয়ে আপনার থেকে বেশি বুদ্ধিমান। আপনি শুধু শের সিংজিকে ডেকে বলুন যে গুলনার এসেছে। যদি সে আমাকে চেনেন এবং ভিতরে ডাকেন তাহলে আমি যাব, নয়তো ক্ষমাসহ ফিরে যাব এবং দ্বিতীয়বার এখানের মুখও করব না। সে তার অপমান কখনো বরদাস্ত করত না। সেই মানুষ কয়েক পলক চুপ থাকল। তারপর তার লহজার ভরসা তাকে ইতস্তত করতে বাধ্য করল। সে দ্রুত ওপরের দিকে কণ্ঠ দিল। কয়েক সেকেন্ডে তার মুখ বদলে গেল। জি মালিক, জি একদম, জি এখনই পাঠাচ্ছি। কণ্ঠ বন্ধ করে সে নজর নামিয়ে নিল। কণ্ঠে এখন নরমতা এবং লজ্জা ছিল। ক্ষমা করুন বোনজি, আমার কাছে আপনার নাম লিপিবদ্ধ ছিল না, তাই আমি আপনার সাথে এমন কথা বলেছি। খারাপ মনে করো না এবং দয়া করে মালিকের কাছে আমার অভিযোগ করো না। তারা খুব সম্মানের সাথে বলেছে যে আপনাকে ওপরে পাঠাই। ক্ষমা চাই। গুলনার এক পলক থেমে তাকে দেখল। চোখে কঠোরতা এবং ঠোঁটে তিক্ততা ছিল। অভিযোগ তো আমি আপনার অবশ্যই করব, কারণ আজ আপনি আমার সাথে এমন করেছেন, তাহলে কাল কারো অন্যের সাথেও করবেন। এটা আপনার ব্যবহার, আপনার জায়গার বিরুদ্ধে। সেই মানুষ তৎক্ষণাৎ বলল, না দয়া করে বোনজি, আমার কথা শুনুন, আমি প্রতিজ্ঞা করি। কিন্তু গুলনার এক পাও থামেনি। মজবুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সেই মানুষ পিছন থেকে বোনজি বোনজি ডাকতে থাকল, কিন্তু সে গম্ভীর মুখ এবং হৃদয়ে মিশ্রিত ভাব নিয়ে সোজা সামনে এগিয়ে যেতে থাকল। সিঁড়ি চড়তে চড়তে সে এক পলক গভীর শ্বাস নিল। হৃদয়ে অদ্ভুত ভয় এবং সাহস দুটোই একসাথে জায়গা করে নিয়েছে। এখন সামনে সেই পলক আসতে চলেছে, যার উপর তার মায়ের দোয়া এবং তার জিদ্দি স্বভাব দুটোই পরীক্ষায় পড়তে চলেছে। শের সিংয়ের ঘরের দরজা উঁচু এবং ভারী ছিল। গুলনার গভীর শ্বাস নিল, এক পলক থামল, তারপর ধীরে টোকা দিল,
ভিতর থেকে ঠান্ডা কিন্তু মজবুত কণ্ঠ এলো, এসো। সে সাহস বেঁধে দরজা খুলে ভিতরে এলো। সামনে খোলা ঘর ছিল, দেয়ালে বইয়ের আলমারি, একদিকে বড় বড় বইয়ে ভরা জায়গা এবং সামনে গাঢ় রঙের টেবিল, যার ওপর কাগজ ছড়ানো ছিল। শের সিং সেই কাগজে ঝুঁকে দ্রুত কিছু লিখছিল। গুলনারের ভেতরে আসতেই সে শুধু এক নজর তার উপর ফেলল, যেন কোনো সাধারণ জিনিস দেখছে, এবং তৎক্ষণাৎ আবার কাগজে লেগে গেল। অন্দাজ এমন ছিল যেন কাজ থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সময় কিছু নেই। গুলনার হৃদয়ে হৃদয়ে দাঁত পিষল, মাথা নামিয়ে মনে বলল, কত অহংকারী মানুষ! জানি না কি ভেবে আম্মি আমাকে এর কাছে পাঠিয়ে দিয়েছে। এখন অকারণে এর চাকরি করব। সে গভীর শ্বাস নিয়ে তার দিকে পা বাড়ালো এবং সম্মানের সাথে বলল, নমস্তে মালিক, আমাকে আম্মা পাঠিয়েছে আপনার কাছে। আপনি কি আমাকে কাজ দেবেন? লহজা টলমলে ছিল, কিন্তু অন্দাজ স্পষ্ট ছিল। শের সিং এখন একটু মনোযোগ দিয়ে নজর তুলল। চোখে গভীর গাম্ভীর্য ছিল, কিন্তু মুখে শান্তি। সে হালকা করে গদির দিকে ইশারা করল, বসো। গুলনার ঘাবড়ে সামনে এগিয়ে গেল। গদি আস্তে টেনে সতর্কতার সাথে বসল। হাত থলে কষ্ট করে জমা ছিল। এত বড় জায়গা, এত জাঁকজমকপূর্ণ ঘর, না জানি কেন তার ভরসা ধীরে ধীরে কম হচ্ছিল। শের সিং এখন স্পষ্ট করে তাকে দেখা শুরু করল। তাহলে বলো, কাজ কেন পড়তে চাও? সে কথাবার্তা ছাড়া কাজ দেবে এটা সম্ভব নয়। গুলনার ইতস্তত করে উত্তর দিল, আমার আমার মা চান যে আমি এই কাজ করি। তার ইচ্ছা যে আমি সঠিক জায়গায় কাজ করি, এবং আমিও এটাই চাই যে এখন সে আরাম করুক এবং আমি তার সহায় হয়ে উঠি। শের সিং হালকা হাসি চাপল, তারপর মজাকের অন্দাজে বলল, তাহলে অর্থাৎ নিজের খুশির জন্য নয়, শুধু মাকে খুশি করার জন্য এই কাজ চাই তোমাকে। গুলনার নজর নামিয়ে নিল, কিন্তু লহজায় হালকা দ্রুততা এলো। মায়ের খুশি আমার খুশি, তাকে স্বস্তি দিতে চাই। শের সিং গদির পিঠ থেকে ঠ্যাক লাগাতে লাগাতে হাত বাঁধল। আগে এই চিন্তা কেন আসেনি? এখন যখন কাজ সহজে দেওয়া হচ্ছে, তাহলে নেওয়ার জন্য এসে গেছ। সে জেনে শুনে তাকে উস্কানি দিচ্ছিল। গুলনারের ঠোঁট কষা হয়ে গেল। সে নজর তুলে সোজা তার দিকে দেখল এবং ঠান্ডা লহজায় বলল, ইচ্ছা আছে মালিক, না দিতে চান তো দিওলা। আমি নিজের পরিশ্রমে খুঁজে নেব, কারও উপকারের মোহতাজ নই। পরিশ্রম যখন নিজের দমে করতে পারি, তাহলে কাজও খুঁজে নেব। ঘরের বাতাসে পলক ভরে নীরবতা ছেয়ে গেল। শের সিং হালকা মাথা ঝাঁকাল, তারপর ধীর হাসির সাথে বলল, তুমি জমিলা আম্মার মেয়ে। এই সম্পর্ক থেকে তোমাকে আমি এই সুযোগ দিচ্ছি। সাহায্যকারীর জায়গা আছে, দায়িত্ব আছে, হিসেব রাখা, কাজকে সংগঠিত রাখা এবং প্রয়োজনীয় কাগজগুলো ঠিক করে সামলানো। বেতন 500 রুপি মাসের হবে। কাজের বিষয় অবহেলা বরদাস্ত করা যায় না, এবং যেখানে ভুল করবে সেখানে ডাঁটের দায়িত্ব তোমারই হবে। তাই নিজেকে প্রত্যেক জিনিসের জন্য প্রস্তুত রাখো। গুলনার কড়া লহজায় বলল, যদি শুধু সম্পর্কের কারণে দিচ্ছেন তো আমাকে চাই না। না জানি কেন সে অকারণে তার সাথে আটকে যাচ্ছিল। হয়তো রাগ ছিল, যা সে তার ওপর বার করতে চাইছিল। শের সিং এখন সোজা নজর তার ওপর জমালো, যেন তার জিদের মূল্যায়ন করছে। লহজা নরম কিন্তু মজবুত ছিল। তোমার যোগ্যতা দেখতে হবে, তাই প্রশ্ন করব। বাকি সিদ্ধান্ত তোমার ওপর ছেড়ে দেব। এখানে থাকতে হলে সম্মানের সাথে থাকতে হবে, নয়তো যেতে পারো। সে এক পলক নজর তুলে দেখল, তাহলে সে এখন চুপ হয়ে গিয়েছিল। সে একটা বই খুলল এবং প্রশ্ন শুরু করল, যদি একই সময় 3 বণিকের কাজ এসে যায়, তাহলে কাকে আগে রাখবে? এখন সে সাধারণ প্রশ্ন করছিল, যাতে কথাবার্তা সম্পূর্ণ হয়। গুলনার সামলে উত্তর দিল, যে কাজের সম্পর্ক সোজা ব্যবসা বা চুক্তির সাথে হবে, তাকে আগে রাখব, বাকিকে পরে করা যাবে। শের সিং হালকা মাথা হেলাল, ভালো। এবং যদি আমি তোমাকে রাত দেরি পর্যন্ত কাজ করতে বলি তো? গুলনার তৎক্ষণাৎ বলল, প্রয়োজন পড়লে করব, কিন্তু রোজের নিয়ম হওয়া উচিত নয়। মানুষ মেশিন হয় না, এবং আমি একটা মেয়ে। মেয়েদের প্রত্যেক পা চিন্তা করে রাখতে হয়। শের সিংহের মুখে এক পলকে ভালো বিস্ময় উঠল। সে কলম ঘোরাতে ঘোরাতে বলল, আকর্ষণীয়, তোমার মধ্যে ভরসা আছে। গুলনার ঠান্ডা লহজায় বলল, ভরসা প্রয়োজন থেকে জন্মায় মালিক, জীবন শিখিয়েছে। সে প্রত্যেক শব্দ সামলে বলছিল। শের সিং কয়েক পলক তাকে দেখল, তারপর নরম লহজায় বলল, ঠিক আছে, তোমাকে এই কাজ মিলে গেছে। গুলনারের মুখে কোনো খুশি উঠল না। সে শুধু হালকা হাসির সাথে উত্তর দিল, ধন্যবাদ, কিন্তু মনে রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত ছিল। আমি আমার পরিশ্রমে আমার জায়গা প্রমাণ করব, তাই আমাকে সুপারিশের তিরস্কার দেওয়া হবে না। শের সিং নজর নামিয়ে কলম টেবিলে রাখল এবং আস্তে বলল, আশা করি এমনই হবে। ঘরে নীরবতা ছেয়ে গেল, কিন্তু দুজনের মধ্যে একটা অদৃশ্য টেনশন এবং অনুচ্চারিত কথা বাতাসে ভাসছিল। শের সিংহের অন্দাজে নরমতা ঝলক ছিল, কিন্তু গুলনারের লহজায় এখনও তিক্ততা এবং ঘৃণা উপস্থিত ছিল। সময় ধীরে ধীরে চলছিল। সে পরের দিনই দোকানে কাজ শুরু করে দিয়েছিল। সময় আরও দ্রুত চলে গেল। 1 সপ্তাহ তাকে কাজ করে চলে গেল। সে এখন খুব আরামদায়ক হয়ে গিয়েছিল, কিন্তু এখনও রাগ তার নাকে সাজানো ছিল। এই কথা তার আত্মসম্মানকে স্বীকার করতে দেয়নি যে তাকে কাজ সুপারিশে মিলেছে।
এক সপ্তাহ পর দোকানের পরিবেশ সব সময়ের মতো শান্ত ছিল। হিসাবের বইয়ের পাতা উল্টানোর শব্দ এবং কাগজের খড়খড়াহট পরিবেশে মিশেছিল। গুলনার তার জায়গায় বসেছিল, সামনে খোলা বইয়ে হিসাবের কলাম ঠিক করছিল। হাত কলমের গতির সাথে সাথে চলছিল, কিন্তু টেবিলের কোণে রাখা ছোট প্লেটে নোনতা ধীরে ধীরে শেষ হচ্ছিল। কখনো সে এক পাতা লেখে, তারপর আঙুলে নোনতা তুলে মুখে দিয়ে নেয়। তার নিষ্পাপ অভ্যাস তাকে অজান রেখেছিল যে ঘরের পিছন দিক থেকে কঠোর এবং গভীর কণ্ঠ আসতে চলেছে। হঠাৎ শেরসিংহের কণ্ঠ গুঞ্জিত হল, উঁচু এবং তীক্ষ্ণ লহজার সাথে। গুলনার, এটা দোকান, নোনতা খাওয়ার জায়গা নয়। সামনে থেকে এখানে কোনো খাওয়া দাওয়ার জিনিস মাতলাও না। সতর্কতা রাখো। তোমার এই শিশুসুলভতা আমার ব্যবসাকে ক্ষতি পৌঁছাতে পারে। যদি আমার কোনো বড় সঙ্গী এসে তোমাকে এই অবস্থায় দেখে নেয়, তাহলে আমার ব্যবসায় কি প্রভাব পড়বে? তোমাকে একটু অনুভব আছে? দোকানে যেন নীরবতার বিদ্যুৎ ছুটে গেল। সব নজর একদম তার ওপর কেন্দ্রীভূত হয়ে গেল। মুনিম লেখা লোক এবং অন্য কাজ করা লোক সবাই এক পলকে তার হাত থামালো এবং তার দিকে দেখতে লাগল। গুলনারের হাত কাঁপল। সে প্লেট আস্তে সরালো এবং কাঁপা কণ্ঠে মাথা নামিয়ে বলল, মালিক, ক্ষমা করুন, কিন্তু আমি আমার কাজ করছিলাম, আপনি দেখতে পারেন। শেরসিংহের লহজা আরও কঠোর হয়ে গেল। তুমি কাজ করো বা না করো, আমাকে পরোয়া নেই। খাবার সময় তুমি কিছু খেতে পারো, কিন্তু কাজের সময় এইসব নাটক হবে না। এই জায়গা তোমার ঘর নয়, এটা কাজের জায়গা। ঠিক করে কাজ করো, নয়তো এখানে আসার প্রয়োজন নেই। তার শেষ বাক্য ছুরির মতো হৃদয়ে ঢুকে গেল। তারপর দ্রুত পায়ে ঘুরিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেল। পিছনে গুলনার খুব কষ্টে তার অশ্রু থামাল। সে তার জায়গা থেকে উঠল এবং তাড়াতাড়ি বারান্দা পর্যন্ত পৌঁছাল। বাইরে বেরিয়ে যতক্ষণে ধৈর্য ভাঙল, চোখ থেকে গরম অশ্রু টপটপ পড়তে লাগল। সে হিক্কা থামাতে থামাতে দেওয়াল থেকে ঠেক লাগিয়ে মনে বলল, এই দুষ্ট নিজেকে কি ভাবে, অকারণে সবার সামনে অপমান করল। এই বিষাক্ত সাপের চাকরি করার থেকে ভালো যে আমি ভিক্ষা করি। এখন এখানে আসব না, বাস, অনেক হয়েছে। তার হাত কাঁপছিল। সে কাপড় থেকে অশ্রু মুছে তার জায়গার দিকে ঘুরল। সেখানে পৌঁছতেই কলম তুলল এবং সাদা কাগজে পদত্যাগপত্রের শব্দ লিখতে লাগল। বাক্য সোজা কিন্তু কঠোর ছিল। লেখার সময় তার হৃদয়ের ধড়কন দ্রুত হচ্ছিল, যেন প্রত্যেক শব্দের সাথে সে তার বন্দিত্ব থেকে মুক্ত হচ্ছে। কয়েক পলক পর পত্র সম্পূর্ণ হল। সে গভীর শ্বাস নিল, কাগজ মোড়া এবং মজবুত করে ধরে শেরসিংহের ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় টোকা দিল। ভিতর থেকে সাধারণ উত্তর এলো, এসো। সে ধীরে পায়ে ভিতরে এলো। শেরসিংহ তার গদিতে বসেছিল, মুখে সেই গাম্ভীর্য, কিন্তু চোখের কোণে লুকানো একটা অদ্ভুত চমক। গুলনার নীলবে পত্র টেবিলে রাখল এবং নজর তুলে বলল, আমি আপনার কাছে কাজ করতে চাই না। আপনার মধ্যে একদম ভদ্রতা নেই। সবার সামনে এক কাজ করা লোকের সাথে কিভাবে কথা বলা যায়, আপনার মধ্যে এই বোঝা নেই। আমি যাচ্ছি। শেরসিংহ পত্রে এক নজর ফেলল, কিন্তু নজর বেশি দেরি তার ওপর থাকল না। তার মনোযোগ তার লহজার তিক্ততা এবং চোখের নমিতে ছিল। গুলনার ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হ্যান্ডেল তার হাতে ছিল, যে পিছন থেকে সেই গভীর কণ্ঠ তার কানে গুঞ্জিত হল, কি আমি তোমাকে সত্যি বিষাক্ত সাপ মনে হয় গুলনার? গুলনারের পা পলক ভরে থামল। সে চোখ কঠোরতার সাথে বন্ধ করল, হৃদয়ে ধৈর্য করল, কিন্তু কোনো উত্তর দিল না। দরজা খুলল এবং বাইরে বেরিয়ে গেল। পিছনে শেরসিংহের চোখে একটা গভীর হাসি উঠল। সে আস্তে নিজেকে বলল, আকর্ষণীয়, খুব আকর্ষণীয়। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু তার হাসিতে একটা নতুন খিল লুকানো ছিল, যেন গুলনারের নিষ্পাপতা এবং জিদ দুটোই তার ভিতরে কিছু জায়গা করে নিয়েছে। সে সোজা তার ঘরের দিকে এগিয়ে গিয়েছিল, এই কথা থেকে অজান যে তার জন্য কত বড় পরীক্ষা প্রস্তুত দাঁড়িয়ে আছে। পুরো রাস্তা সে শেরসিংহকে খারাপ বলেছে। কিছু দূরত্ব অতিক্রম করে সে তার ঘরে পৌঁছেছে। ঘরের দরজা ধাক্কা দিল, তাহলে ভিতরের নীরবতা তাকে গলায় লাগাল। গুলনারের পা সেখানেই থেমে গেল। মায়ের বিছানা খালি, কার্পেটে পর্দা অগোছালো পড়েছিল। সে দ্রুত ঘরের দিকে দৌড়াল এবং পরের পলক শ্বাস থামানোর মতো ছিল। জমিলা বিবি মাটিতে উল্টো মুখে পড়েছিল, ওড়না অর্ধেক সরা, মুখ নীল হয়ে গেছে। গুলনারের পা টলমল করল। সে পরা শরীরের কাছে ঝুঁকে চমকে অন্দাজে তার মাথা ছোঁয়াল। পুরো শরীর ঠান্ডা হচ্ছিল। আম্মি, আম্মি, চোখ খোলো আম্মি। তার কণ্ঠ কাঁপছিল। জমিলা বিবি অজ্ঞান উত্তর ছাড়া পড়েছিল। গুলনার তাড়াতাড়ি বাইরে দৌড়ে প্রতিবেশীদের কণ্ঠ দিল। প্রতিবেশীরা সাহায্য করল। দরজা খোলা হলো, কিছু মানুষ এলো এবং তারা জমিলা বিবিকে তুলল। গুলনার কাঁদতে কাঁদতে তাদের সাথে সাথে দৌড়াল। রাজ্যে কোনো হাসপাতাল ছিল না, সেখানে একটা বৈদ্য থাকত যে ভেষজ দিয়ে চিকিৎসা করত। তারা সবাই জমিলা বিবিকে নিয়ে বৈদ্যের ঘরে পৌঁছাল। বৈদ্য একটা বুড়ো মানুষ ছিল, যার চুল সাদা হয়ে গিয়েছে। সে জমিলা বিবিকে দেখল, তার নাড়ি দেখল, তার শ্বাস দেখল, তারপর ধীরে মাথা হেলাল। গুলনার কাঁদতে কাঁদতে তার কাছে এলো। বৈদ্যজি, এরা কেমন আছেন? এটা আমার মা। আমি কাজ করতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এরা মাটিতে পড়ে আছেন। এদের কি হয়েছে? বৈদ্য ধীরে মাথা হেলাল। মেয়ে, তোমার মাকে হৃদয়ের রোগ হয়েছে। এটা খুব বিপজ্জনক, এর চিকিৎসা করতে হবে। কিন্তু যে ভেষজ দরকার তা খুব দূরের পাহাড় থেকে আসে, সেগুলো খুব দামি। তোমাকে প্রায় 500 স্বর্ণমুদ্রা লাগবে। এই শব্দ যেন শরীরে ছুরি ঢোকানোর মতো। 500 স্বর্ণমুদ্রা?
এই শব্দ মুঠোয় জ্বলা আগুনের মতো লাগল। গুলনারের ঠোঁট কাঁপল। সে ঘাবড়াহটে উঠে দাঁড়াল এবং ভারী শ্বাসের সাথে বড়বড়াল, 500 স্বর্ণমুদ্রা? আমাদের কাছে তো 5টাও নেই। ক্ষুধা, এটা কিভাবে সম্ভব? কিছু পলক সে গভীর নীরবতায় সেখানেই দাঁড়িয়ে থাকল, এবং পরেরই পলকে তার মাথায় শের সিংহের মুখ উঠল। সে কিছু না ভেবে বৈদ্যের ঘর থেকে বাইরে দৌড়াল, একটা ঘোড়ার গাড়ি থামাল এবং তাতে বসে শের সিংহের দোকানের দিকে রওনা হয়ে গেল। হৃদয়ে মিশ্রিত ভাব, ভয়, লজ্জা এবং একটা অদ্ভুত আশা যা তার ভিতরে জ্বলে উঠেছে, এবং সে শুধু তার রব্বার কাছে দোয়া মাগছিল, আমার মালিক, দয়া করো, আমার কষ্টগুলো সমাধান করো, আমার মাকে কিছু হোক না। লম্বা দূরত্ব অতিক্রম করে সে দোকানে পৌঁছাল। তাকে কেউ থামায়নি। সে সোজা শেরসিংহের ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়ানো গুলনারের হৃদয় দ্রুত ধড়কছিল। ঘামের সূক্ষ্ম বিন্দু তার মাথায় চকচক করছিল। সে গভীর শ্বাস নিল এবং সাহস জুটিয়ে ধীরে দরজায় টোকা দিল। ভিতর থেকে ভারী কণ্ঠ এলো, এসো। সে ধীরে দরজা খুলল, তাহলে সামনে শেরসিংহ তার ভারী ভুরু কুচকে বই দেখছিল। নজর উপরে উঠল, তাহলে তার মুখে বিস্ময়ের ঝলক উঠল, যেন এই আশা তার চিন্তায়ও ছিল না। গুলনার এক পা চলতে চলতে টেবিলের কাছে এলো। ঠোঁট শুকিয়েছিল, কণ্ঠ কাঁপছিল। কিছু বলার আগেই চোখ থেকে অশ্রু ছলকে পড়ল। সে হাত জোড়া করে আসতে বলল, মালিক, আমার মায়ের অবস্থা খুব খারাপ। তাদের হৃদয়ের রোগ হয়েছে। বৈদ্যজি বলেছে যে চিকিৎসা ছাড়া সে বাঁচতে পারবে না। 500 স্বর্ণমুদ্রা লাগবে। সে হিক্কার মাঝে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাই। রাগ করে এখান থেকে গিয়েছিলাম, তার উপর লজ্জিত। আজ আমি আমার মায়ের জীবনের জন্য আপনার কাছে ভিক্ষা মাগছি। দয়া করে মালিক, আমার সাহায্য করুন। আমার এই দুনিয়ায় আর কেউ নেই মালিক, দয়া করে। শের সিংহ গদি থেকে পিছনে ঠেক লাগিয়ে বসল। তার চোখে অদ্ভুত ভাব ঝলক ছিল। সে শান্ত লহজায় বলল, বর্তমানে তাদের অবস্থা কেমন এবং সে কোথায় আছে? গুলনার কিছু পলক নজর নামিয়ে রাখল, তারপর ধীরে বলল, বৈদ্যজির কাছে আছে। অবস্থা খারাপ হচ্ছে। চিকিৎসা তৎক্ষণাৎ প্রয়োজন, নয়তো হয়তো দেরি হয়ে যাবে। ঘরে নীরবতা ছেয়ে গেল, শুধু বাইরে বাজারের শব্দ শোনা যাচ্ছিল। শের সিংহ কিছু দেরি চিন্তা করল, তারপর চোখে কঠোরতার সাথে বলল, টাকা তো আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমাকে এতে কি মিলবে? গুলনারের পা যেন মাটিতে ধসে গেল। বিস্ময়ের সাথে সে তার দিকে দেখল, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে ভাঙা কণ্ঠে বলল, যা আপনি বলবেন তা আমি করে নেব, কিন্তু দয়া করে এখন আমার মায়ের জান বাঁচান। শের সিংহের ঠোঁটে হালকা মজা বা হাসি এলো। সে টেবিলে কনুই ঠেকিয়ে সামনে ঝুঁকে ধীর কণ্ঠে বলল, আমার সাথে বিয়ে করো। বদলে না শুধু 500 স্বর্ণমুদ্রা দেব, বরং তোমার মায়ের চিকিৎসা সবচেয়ে ভালো বৈদ্য দিয়ে করাবো। গুলনারের কানে যেন গড়গড়াহট হল। সে অবিশ্বাস এবং ঘৃণায় তার দিকে ঘুরিয়ে দেখল। শেরসিংহের সম্পর্কে সে শুনেছে যে সে রাগের তীক্ষ্ণ। কিন্তু এটা, তার ঠোঁট কাঁপল। সে কিছু বলতে যাচ্ছিল যে সে আবার বলল, সত্য লও, সময় নষ্ট করার লাভ নেই। হ্যাঁ, বলো। তাহলে এখনই সবকিছু হয়ে যাবে, নয়তো সেখানে দরজা আছে, তুমি যেতে পারো। গুলনারের পা টলমল করল। সে মাথা নামিয়ে অশ্রু ঝরাতে লাগল। তারপর হাত জোড়া করে কাঁদতে কাঁদতে বলল, মালিক, আমার মজবুরি লাভ তুলো না। খোদার জন্য আমার সাহায্য করুন। শের সিং ঠান্ডা লহজায় বলল, এটাই জবানা। যতক্ষণ তুমি আমাকে কিছু না দেবে, তোমাকেও কিছু মিলবে না। সে কিছু দেরি নীরব থাকল। হৃদয়ে ঝড় চলছিল। মায়ের জান একদিকে এবং নিজের সম্মান অন্যদিকে, কিন্তু মা থেকে বড় কিছু ছিল না। তারপর কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে, যদি এটাই শর্ত হয় তাহলে আমি মেনে নিই, কিন্তু বিয়ের ছাড়া আমি কিছু করতে পারি না। এটা আমার শেষ কথা। শের সিং চোখ সরু করে তাকে দেখল। পলক ভরে নীরবতার পর সে সম্মতি দিল, চলো, ঠিক আছে, বিয়ে আজ রাতে হবে। তোমার মায়ের চিকিৎসা এখনই শুরু করিয়ে দিচ্ছি। গুলনারের শ্বাস যেন ফিরে এলো। সে হিক্কা থামাতে থামাতে আসতে বলল, ধন্যবাদ, ধন্যবাদ মালিক, এবং পিছন না দেখে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। ঘর থেকে বাইরে বেরিয়ে যতক্ষণ সে ওড়না থেকে অশ্রু মুছে সোজা বৈদ্যের ঘরের দিকে দৌড়ে পড়ল। হৃদয় শুধু একটা দোয়া ছিল, ও খোদা, আমার মাকে বাঁচাও। সময় ধীরে ধীরে চলছিল। সন্ধে হয়ে গেল। শের সিং তার শব্দের পাকা ছিল। সে তৎক্ষণাৎ 500 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিল এবং সবচেয়ে ভালো বৈদ্যকে ডেকে আনল। জমিলা বিবির চিকিৎসা শুরু হয়ে গেল। রাতের ঠান্ডা হাওয়া বৈদ্যের ঘরের জানালা থেকে ভিতরে আসছিল। দিয়ের মাঝারি আলো জ্বলছিল এবং হাওয়ায় ভেষজের তীক্ষ্ণ গন্ধ ছড়িয়েছিল। গুলনার একটা চাটাইয়ে বসে দুহাতে মুখ লুকিয়ে অবিরাম দোয়া মাগছিল। এখনো কিছু দেরি আগে চিকিৎসা সম্পূর্ণ হয়েছে এবং জমিলা বিবিকে আরাম করতে দেওয়া হয়েছে। তার চোখ হালকা ফুলে গিয়েছিল, ঠোঁট শুকিয়েছিল এবং হৃদয় ভয়ের ভারে চাপা পড়েছিল।
হঠাৎ কাছে থেকে ভারী পুরুষালী কণ্ঠ গুঞ্জিত হল, কে রাধা? চলো বিয়ের জন্য। গুলনার চমকে মাথা তুলল। সামনে শেরসিং দাঁড়িয়েছিল, হাত আরাম করে কোমরে রাখা, যেন সে এখানে বৈদ্যের ঘরে নয় বরং কোনো কাজের দেখায় এসেছে। তার চোখে অদ্ভুত শান্তি এবং লহজায় আদেশের প্রভাব ছিল। গুলনার ঘাবড়ে উঠে দাঁড়াল। বিশ্বাস না হওয়ার সাথে তাকে ঘুরিয়ে কাঁপা কণ্ঠে বলল, আপনি আপনি এখানে কিভাবে? শেরসিং ভুরু কুচকে মজাকের হাসির সাথে বলল, এটা সব আমার জন্য কষ্ট নয়। বিয়ের ব্যবস্থা হয়ে গেছে আমার প্রাসাদে, এবং হ্যাঁ, এখন সেখানেই বিয়ের প্রথম রাতও হবে। গুলনারের হৃদয় জোরে ধড়কল। সে তাড়াতাড়ি না করে মাথা হেলাল এবং চোখে অশ্রু নিয়ে বলল, আজ আমার মায়ের চিকিৎসা হয়েছে, আমার অবস্থা ঠিক নয়। আমি কাল কাল এসে যাব, দয়া করে আজ নয়। শেরসিংহের মুখ পলক ভরে গম্ভীর হল। সে এক পা সামনে বাড়াল এবং কঠোর লহজায় বলল, এটা আমার বিষয় নয়। এখানে এখনো আমার 1000 স্বর্ণমুদ্রা লেগেছে। আমাকে তার বদলা চাই। এক পলক লাগবে এবং তোমার মায়ের চিকিৎসা থেমে যাবে। গুলনারের শরীরে যেন বিদ্যুৎ পড়েছে, চোখ থেকে অশ্রু টপকাতে লাগল। সে কাঁদতে কাঁদতে হাত জোড়া করে বলল, না, দয়া করে এমন করো না। আমি আপনার সাথে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন সব সময়, এটা সব ভুল। কারো মজবুরির লাভ তোলা ভালো কথা হয় না। শেরসিং মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন তার শব্দ তার জন্য শুধু শোর। সে ঠান্ডা লহজায় বলল, এই সব কথা আমার কাছে ফালতু। তোমার শব্দ নষ্ট করো না। ভালো যে চুপ থাকো এবং আমার সাথে চলো। এটা বলে সে ঘুরে বৈদ্যের ঘরের প্রধান দরজার দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ ঘরে গুঞ্জিত হল। গুলনারের অশ্রু ঝরতে থাকল, কিন্তু তার কাছে আর কোনো পথ ছিল না। সে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে তার পিছনে চলে পড়ল। তার হৃদয়ে শুধু একটা কণ্ঠ গুঞ্জিত হচ্ছিল, ও খোদা, এই পরীক্ষা কবে শেষ হবে? কিন্তু তাকে ধারণা ছিল না যে কুদরত তার জীবনের জন্য যে সিদ্ধান্ত লিখেছে সেটা তার চিন্তা থেকে অনেক বেশি সুন্দর। এখনও সে সেই সত্য থেকে অজান ছিল এবং শুধু শেরসিংহের পিছনে তার ভাঙা সাহস এবং অশ্রুর সাথে পা বাড়াচ্ছিল। শেরসিংহের প্রাসাদের রাতের পরিবেশ শান্ত ছিল। আকাশে তারা চকচক করছিল। বাগানে জলা দিয়া স্বপ্নের মতো দৃশ্য তৈরি করছিল। যতক্ষণ গুলনার ঘরের দরজার ভিতরে এলো, সে পলক ভরে থেমে গেল। ঘর ফুলে সাজানো ছিল। লাল এবং সাদা গোলাপ প্রত্যেক কোণে তার সুবাস ছড়াচ্ছিল। ছাদ থেকে নরম আলোয়ালা দিয়া ঝুলেছিল, যা পুরো পরিবেশকে সুন্দর এবং রোম্যান্টিক বানাচ্ছিল। তার পা নিজে নিজে থেমে গেল। সে বিস্ময় ভরা নজরে এদিক ওদিক দেখছিল। যেন বিশ্বাস হচ্ছে না যে সে সত্যি এই দুনিয়ায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তার নজর শেরসিংয়ের উপর গিয়ে আটকে গেল, যে নীরবে সামনে এগিয়ে তার সামনে হাঁটুতে বসল। তার হাতে একটা ছোট মখমলের থলে ছিল, যা খুলতেই ভেতর থেকে চকচকে আংটি দেখা গেল। গুলনারের শ্বাস যেন থেমে গেল। সে বিস্ময়ে এই দৃশ্য দেখছিল। শেরসিং গভীর কিন্তু নরমতা ভরা কণ্ঠে বলল, গুলনার, আমি জানি তোমাকে এটা সব খুব অদ্ভুত লাগছে, কিন্তু আমাকে আজ সত্য বলতে হবে। তোমার মাকে কাজের প্রস্তাব আমি জেনে শুনেই দিয়েছিলাম। আমি তোমাকে আগে থেকে জানতাম। তোমার নিষ্পাপতা, তোমার পরিশ্রম এবং তোমার সাহস আমাকে তোমার দিকে টেনে নিয়েছে। গুলনার বিস্ময়ে চোখের পাতা ঝাপসাল। হৃদয়ের ধড়কন যেন দ্রুত হয়ে গেল। সে ধীরে বলল, এটা সব আপনি সত্যি বলছেন? এবং যে শর্ত আপনি রেখেছিলেন সেটা? শেরসিং আংটি তার দিকে বাড়াতে বাড়াতে গভীর শ্বাস নিল। সেই শর্ত জেনে শুনেই ছিল। আমি তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম, তোমার চরিত্রকে পরীক্ষা করতে চাইছিলাম। গুলনার, বিশ্বাস জানো, আমি তোমার সাথে কখনো ভুল চিন্তাও করতে পারি না। আমি তোমাকে শুধু এবং শুধু আমার জীবনের অংশ বানাতে চাই। এটা সব কিছু, এই সারা সাজসজ্জা, শুধু তোমাকে আমার হৃদয় দেওয়ার জন্য করা। গুলনারের চোখে অশ্রু এলো। সে ধীরে বলল, কি সত্যি আপনি আমার থেকে প্রেম করেন? না, এটাও একটা পরীক্ষা। শেরসিং তার চোখে তাকাতে তাকাতে বলল, এটা কোনো পরীক্ষা নয়, এটা আমার হৃদয়। আমি তোমার থেকে প্রেম করি, এত প্রেম যা হয়তো শব্দে কখনো বর্ণনা করতে পারব না। যখন তুমি আমার সাথে লড়ো, রুষ্ট হও বা মুখোমুখি হও, তখনও তুমি আমাকে সবচেয়ে সুন্দর লাগো। তোমার চোখের সত্যতা এবং তোমার হৃদয়ের পবিত্রতা আমাকে বন্দী বানিয়েছে। আমি চাই যে আমার জীবনের প্রত্যেক পলকে তোমার সঙ্গ হোক। গুলনারের ঠোঁট কাঁপল। সে আস্তে বলল, কিন্তু আপনি বলেছিলেন বিয়ে? শেরসিং হাসতে হাসতে কথা সম্পূর্ণ করল। হ্যাঁ, বিয়ে আমরা তখন করব যখন তোমার মা একদম ঠিক হয়ে যাবে, কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই। এবং তোমার খুশি তখনই সম্পূর্ণ হবে যখন তোমার মা সুস্থ হবে। আজ শুধু আমি চাই যে তুমি আমাকে হ্যাঁ বলো।
এই আংটি আমার হৃদয়ের সাক্ষী হয়ে যাক যে আমার হৃদয় শুধু তোমার। গুলনার দুহাতে তার মুখ লুকালো, চোখ থেকে অশ্রু অবিরাম ঝরছিল। হৃদয়ের কোনো কোণে যে ভার বছর ধরেছিল সেটা যেন নামতে লাগল। কিছু পলক পর সে হাত সামনে বাড়ালো। শেরসিং নরমতার সাথে তার আঙুলে আংটি পরিয়ে দিল। গুলনার ভাঙা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি মেনে নিই। আমিও আপনার থেকে প্রেম করতে লাগব। শেরসিং স্বস্তি ভরা শ্বাস নিল, যেন বছর ধরে এই পলকের অপেক্ষা করছিল। সে উঠল এবং গুলনারের অশ্রু মুছে বলল, এখন এই অশ্রু খুশির হবে, দুঃখের নয়। আমি প্রতিজ্ঞা করি যে তোমাকে কখনো কাঁদাব না। গুলনার মাথা নামিয়ে হাসল। পলক ভরে দুনিয়ার সব কষ্ট যেন গায়েব হয়ে গেল এবং বাকি থাকল শুধু একটা হৃদয়ের স্বস্তি এবং একটা প্রেমের শুরু। সময় আরও দ্রুত চলে গেল। 2 মাস পর জমিলা বিবি পুরোপুরি ঠিক হয়ে গেল। তাদের বিয়ে ধুমধাম করে হল এবং গুলনার বিদায় হয়ে তার স্বামীর প্রাসাদে এলো। ঘরের বাতাসে বধূর ঘরের বিশেষ সুবাস বসেছিল। গোলাপ এবং মুগরা ফুলে সাজানো ঘর মাঝারি আলোয় স্বপ্নের মতো লাগছিল। গুলনার ওড়নার নিচে ওড়নায় সিমটে বসেছিল। হৃদয়ের ধড়কন এত দ্রুত ছিল যে যেন পুরো ঘরে শোনা যাচ্ছিল। তার হাত কাঁপছিল এবং হৃদয় একটা অদ্ভুত অস্বস্তি এবং খুশির মিশ্রণে ঘেরা ছিল। কিছু পলক পর দরজা আস্তে খুলল এবং শেরসিং ঘরে এলো। তার পায়ের শব্দ গুলনারের কানে গুঞ্জিত হল, তলে সে আরও সিমটে গেল। শেরসিং ঘরকে এক নজর দেখল এবং তারপর আস্তে তার কাছে এসে বসল। সে প্রেম করে হাত বাড়িয়ে ওড়না তুলল। গুলনারের মুখ সামনে আসতেই তার চোখে একটা অদ্ভুত আলো ভরে গেল। সে কয়েক পলক বিনা চোখের পাতা ঝাপকাতে তাকে দেখতে থাকল, যেন বছরের পিপাসাকে এক নজরে বোঝাতে চাইছে। গুলনার ধীরে বলল, আপনি আমাকে এমন কেন দেখছেন? শেরসিং ধীরে হাসল, তুমি তো আমার চিন্তার থেকেও বেশি সুন্দর। গুলনার ঘাবড়ে নজর নামিয়ে নিল। ঠোঁটে হালকা হাসি এলো, কিন্তু হৃদয়ের ধড়কন আরও দ্রুত হয়ে গেল। শেরসিং তার হাত নিজের হাতে নিয়ে বলল, আমাকে তোমাকে কিছু বলতে হবে। হয়তো তোমাকে বিস্ময় হবে, কিন্তু আমি তোমাকে তখন থেকে চাই যখন তুমি ছোট ছিলে। আমি তোমাকে দূর থেকে দেখতাম। তোমার নিষ্পাপতা, তোমার স্বভাব সব আমার হৃদয়ে অঙ্কিত হয়ে গিয়েছিল। যেমন যেমন তুমি বড় হয়ে যাচ্ছিলে, আমার তরফ বাড়তে থাকল। আমি নিজেকে থামিয়েছিলাম, কিন্তু হৃদয়কে থামাতে পারিনি। তুমি আমার জন্য সব সময় একটা স্বপ্ন ছিলে এবং আজ সেই স্বপ্ন বাস্তব হয়ে আমার সামনে আছে। গুলনারের চোখে নমি ঝলকতে লাগল। সে কাপা কণ্ঠে বলল, এই 2 মাসে যেমন আপনি আমার সঙ্গ দিয়েছেন, আমার মায়ের খেয়াল রেখেছেন, আমার হাত ধরেছেন, আমি কখনো ভুলতে পারব না। আপনি আমাকে সেই স্বস্তি দিয়েছেন যার প্রত্যেক মেয়ে চাহত করে। আপনি শুধু আমার স্বামী নয়, আমার উপকারীও। শেরসিং তার কথায় হালকা হাসির সাথে বলল, উপকারী নয় জীবনসাথী, আমি তোমাকে সব সময় আমার শ্বাসের মতো প্রিয় রাখব। আমি একা আছি গুলনার, আমার দুনিয়ায় কেউ নেই। তুমি প্রথম এবং শেষ মেয়ে যাকে আমি ভেঙে চেয়েছি, এবং আজ তুমি আমার। গুলনার ধীরে নজর তুলল, চোখে অশ্রু এবং ঠোঁটে হাসি ছিল। সে আস্তে বলল, এবং আপনি আমার সব সময়ের জন্য। শেরসিং সামনে বাড়িয়ে তার অশ্রু মুছে নিল। তারপর ধীরে তার মুখকে নিজের হাতে ধরে তার মাথায় তার প্রেমের মোহর লাগিয়ে দিল। গুলনারের শ্বাস দ্রুত হয়ে গেল, হৃদয়ের ধড়কন বেকাবু হয়ে গেল। সে ইতস্তত করে, কিন্তু ভরসার সাথে নিজেকে তার কাছে করে নিল। পলক পলক কাছাকাছির গভীরতা বাড়তে লাগল। দুজনে এক অন্যের ধড়কন অনুভব করছিল। শেরসিং তাকে তার বাহুতে ভরে নিল, যেন এখন কখনো দূর হতে দেবে না। গুলনারও তার অস্তিত্বকে তার হাতে করে দিল। রাতে সে দুজনে এক অন্যের জন্য পুরো হয়ে গিয়েছিল। এক শরীর, 2 জান, এক অনুভূতি, এক প্রেম। গুলনারের হৃদয়ে স্বস্তি নেমে এলো যে তার জীবনের সবচেয়ে কষ্টের যাত্রা তাকে তার মঞ্জিলে নিয়ে এসেছে, এবং শেরসিংহের হৃদয়ে সেই স্বস্তি নসিব হয়েছে যার খোঁজে সে বছর ধরে ভটকছিল। রাতের স্বস্তিতে তাদের শ্বাস এবং ধড়কন এক অন্যে মিশে গিয়েছে। এটা সেই পলক ছিল যেখানে প্রেম তার পরাকাষ্ঠায় পৌঁছেছে এবং দুজনে এক অন্যে ঢলে গিয়েছে। যে শুরু রাগ এবং ভুল বোঝাবুঝি থেকে হয়েছিল, সেটা এখন সত্যি প্রেম এবং সমর্পণে বদলে গিয়েছে। সময়ের সাথে গুলনার শেরসিংহের প্রাসাদের মালকিন হয়ে গেল। সে তার মাকে তার সাথে রাখতে লাগল। জমিলা বিবি এখন কারো চাকরি করত না, বরং তার মেয়ের ঘরে সম্মানের সাথে থাকত। শেরসিংহের ব্যবসা আরও বাড়ল, কারণ এখন তার কাছে একটা বুদ্ধিমান এবং পরিশ্রমী সাথী ছিল। গুলনার ব্যবসায়ও হাত বাড়াল এবং তার যোগ্যতায় সবাইকে চমকে দিল। সে শুধু একটা সুন্দর স্ত্রী নয়, বরং একটা বুদ্ধিমান সাথীও প্রমাণ হয়েছে। রাজ্যে তাদের প্রেমের কাহিনী বিখ্যাত হয়ে গেল। লোকেরা বলতো যে কিভাবে একটা খিটখিটে এবং রাগী বণিক একটা সুন্দর এবং জিদ্দি মেয়ের জন্য তার হৃদয় হারিয়ে দিয়েছে, এবং কিভাবে সেই মেয়ে তার মায়ের জান বাঁচানোর জন্য সব কিছু দাবে লাগিয়ে দিয়েছে। তাদের কাহিনী এটা শেখায় যে আসল প্রেম পরীক্ষা থেকে গিয়ে তবেই সম্পূর্ণ হয়,
যা শুরুতে ভুল লাগে সেটা কখনো কখনো কুদরতের সবচেয়ে সুন্দর উপহার হয়। এবং সত্যি প্রেম সেটা যা মজবুরিতে নয়, বরং বোঝ এবং সম্মান থেকে ওঠে। শের সিং এবং গুলনার একসাথে মিলে একটা খুশহাল জীবন জিয়েছে। তাদের ঘরে সব সময় প্রেম এবং সম্মানের পরিবেশ থাকত, এবং তারা সব সময় এক অন্যের জন্য জিয়ে থাকত। এটা ছিল খিটখিটে বণিক এবং একটা সুন্দর মেয়ের কাহিনী, যা প্রমাণ করে যে সত্যি প্রেম প্রত্যেক কষ্টকে সহজ করে দেয় এবং প্রত্যেক দুঃখকে স্বস্তিতে বদলে দেয়।